হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? অলিম্পিক হলো পৃথিবীর সবথেকে বড় আন্তর্জাতিক স্পোর্টস ফেস্টিভ্যাল, যেখানে অংশগ্রহণ করার জন্য পুরো পৃথিবী জুড়ে লক্ষ লক্ষ অ্যাথলিট বছরের পর বছর ধরে খুবই কঠিন পরিশ্রম আর প্র্যাকটিস করে। কিন্তু তাদের মধ্যে থেকে খুবই অল্প সংখ্যক মানুষ তাদের দেশের হয়ে অলিম্পিকে অংশগ্রহণ করার সুযোগ পায়। কিন্তু আজ আমরা এমন বেশ কিছু অ্যাথলিটের গল্প দেখব যারা মাত্র 3 মাস চেষ্টা করেই অলিম্পিকে অংশগ্রহণ করার সুযোগ পেয়ে যায়। আর সেখানে তারা সেই প্রতিযোগিতায় হেরে গেলেও সেখানে এমন বেশ কিছু অসম্ভব কাজ করে দেখায়, যার ফলে পুরো পৃথিবী জুড়েই তাদের আর তাদের দেশের সম্মান অনেক বেড়ে যায়। 1988 সালে ঘটে যাওয়া এই সত্যি ঘটনা থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম কুল রানিংস, যার IMDb রেটিং 7। তো গল্পটা শুরু হয় 1987 সালের নভেম্বর মাসে নর্থ আমেরিকান কন্টিনেন্টের একটা ছোট্ট দেশ জামাইকা থেকে। চারিদিকে সমুদ্রের মধ্যে ঘেরা এই ছোট্ট দেশটা একটা দ্বীপের মধ্যে অবস্থিত, যেখানকার জনসংখ্যা 30 লক্ষেরও কম। আর এই দেশের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো ছিল না। এই দেশে পুশকার্ট নামের একটা গাড়ি রেসিং প্রতিযোগিতা খুবই জনপ্রিয় ছিল। এখানে সমস্ত প্রতিযোগীরা ইঞ্জিনবিহীন কাঠের ছোট ছোট গাড়ি নিয়ে উঁচু পাহাড়ের ওপর থেকে নিচের ঢালানের দিকে এগিয়ে আসত, আর যে সবার আগে এই কাজটা করতে পারত সে এই রেসটা জিতে যেত। এখানেই আমরা সাংকা নামের এই ছেলেটাকে দেখতে পাই। সাংকা বিগত 6 বছর ধরেই এই প্রতিযোগিতাটা জিতে আসছে, আর এখন ও প্রচন্ড আত্মবিশ্বাসী ছিল এই বছরের রেসটাও ও জিতবে। কিন্তু দুর্ভাগ্যবশত রেস শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওর গাড়িটার নিয়ন্ত্রণ হারিয়ে সেটা রাস্তা থেকে বেরিয়ে ওটার অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে ও এই রেস থেকে ডিসকোয়ালিফাই হয়ে যায়। এখন এই ঘটনায় সাংকা খুবই হতাশ হয়ে গেছিল। অন্যদিকে আমরা ডেরিক নামের এই ছেলেটাকে দেখতে পাই। সাংকা আর ডেরিক দুজনেই খুবই ভালো বন্ধু ছিল। ডেরিকের স্বপ্ন ছিল একদিন ও নিজের দেশের হয়ে 100 মিটার রেসিংয়ে অলিম্পিকে অংশগ্রহণ করবে, আর সেখানে সোনা জিতে নিজের দেশের নাম উজ্জ্বল করবে। সেজন্য ও বহু বছর ধরে প্রত্যেক দিন ঘন্টার পর ঘন্টা বহু কঠিন পরিশ্রম করত। এইভাবে আস্তে আস্তে একটা সময় ডেরিকের অলিম্পিকে অংশগ্রহণ করার সময় চলে আসে। কিন্তু এই অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য ওকে একটা ট্রায়াল দিতে হবে। দেখা যায় ওদের দেশের সমস্ত বড় বড় অ্যাথলিটরা এই ট্রায়ালে অংশগ্রহণ করার জন্য এসেছিল। আসলে এরা প্রত্যেকেই অলিম্পিকে অংশগ্রহণ করতে চাইছিল, কিন্তু এদের মধ্যে থেকে যে আজকের রেসে প্রথম হবে সেই ওদের দেশের হয়ে অলিম্পিকে অংশগ্রহণ করার সুযোগ পাবে। এখন কিছুক্ষণের মধ্যেই এখানে সমস্ত প্রতিযোগীদের ট্রায়াল শুরু হয়ে যায়। কিন্তু এখানে রেস শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই ওদের মধ্যে থেকে জুনিয়র নামের একটা ছেলে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। আর ও পড়ে যাওয়ার পর নিজের সাথে সাথে ডেরেক আর ব্রেনার নামের অন্য 2 প্রতিযোগীকেও মাটিতে ফেলে দেয়। এরা পড়ে যাওয়ার পর বাকি সমস্ত প্রতিযোগীরা সামনে এগিয়ে সেই রেসটা শেষ করে দেয়, যার ফলে এখন এরা 3 জন এই রেস থেকে বাদ হয়ে গেছিল। এই ঘটনায় ডেরেক খুবই হতাশ হয়ে যায়, কারণ এটাই ওর জীবনের একমাত্র স্বপ্ন ছিল, আর এই স্বপ্ন পূরণের জন্য ও বহু বছর ধরে অনেক কঠিন পরিশ্রম করছিল। এখন রেস শেষ হওয়ার পর ও ওদের দেশের স্পোর্টস কমিটির চেয়ারম্যানের সঙ্গে কথা বলার জন্য চলে যায়, আর সেখানে ও পুরো ঘটনাটা খুলে জানায় যে কিভাবে অন্য একজনের ভুলের জন্য ও মাটিতে পড়ে গিয়ে এই রেস থেকে ডিসকোয়ালিফাই হয়ে গেছে। এখন ডেরেক বলে, আমি চাই আপনি এই রেসটাকে আরো একবার নতুন করে শুরু করুন, কারণ আমি ঠিকভাবে দৌড়ানোর সুযোগ পেলে এখানে সবাইকে হারিয়ে দিতে পারবো। এই কথা শুনে চেয়ারম্যান বলেন, তোমার একার জন্য আমি কোনো নিয়ম বদলাতে পারবো না। আজকের রেসে তুমি হেরে গেছো, তাই এখন থেকে তুমি পরবর্তী অলিম্পিকের প্রস্তুতি নিতে শুরু করো, যেটা আজ থেকে আবার 4 বছর পরে হবে। এই ঘটনায় ডেরেক খুবই হতাশ হয়ে যায়। ও যেভাবেই হোক এবারের অলিম্পিকেই অংশগ্রহণ করতে চাইছিল। এখন ওই চেয়ারম্যানের সাথে কথা বলতে বলতে ডেরেক খেয়াল করে ওই অফিসের দেয়ালে ওর বাবার একটা পুরানো ছবি টাঙানো আছে। আসলে আজ থেকে বেশ কিছু বছর আগে ডেরেকের বাবাও এই দেশের খুবই নামকরা একজন রানার ছিলেন, আর উনি এই দেশের হয়ে অলিম্পিকে মেডেলও জিতেছেন, আর সেজন্যই ওনার ছবি এই অফিসের দেয়ালে রাখা আছে। এখন ডেরেক খেয়াল করে ওখানে ওর বাবার সাথে আরো অন্য একটা লোকের ছবি আছে, আর ওই লোকটার গলায় একটা অলিম্পিকের গোল্ড মেডেল আছে। এটা দেখে এখন ডেরেক ওই চেয়ারম্যানের কাছে এই লোকটা সম্পর্কে জানতে চায়। চেয়ারম্যান বলেন, এই লোকটার নাম ব্লিৎজার। উনি 1968 আর 1972 সালের অলিম্পিকে পরপর 2 বার ববস্লেড প্রতিযোগিতার প্রথম হয়ে সোনা জিতেছেন। কিন্তু পরবর্তীকালে একসময় উনি গেম চলাকালীন চিটিং করেছিলেন, সেজন্য ওনাকে সারা জীবনের মতন অলিম্পিক থেকে ব্যান করে দেওয়া হয়। এরপর থেকে উনি এই দেশেই থাকেন। উনি তোমার বাবাকে খুব ভালোভাবে চিনতেন, আর যেহেতু তোমার বাবা খুব জোরে দৌড়াতে পারত, তাই উনি তোমার বাবাকে নিয়ে নিজের একটা ববস্লেড টিম তৈরি করতে চাইছিলেন। কিন্তু ওনার এই ইচ্ছাটা কখনোই পূরণ হয়নি, কারণ তোমার বাবা ওনার টিমে যেতে রাজি হয়নি। এই কথা শুনে ডেরেকের মনে খুবই আগ্রহ জন্মায়। এখন ও ববস্লেড গেম সম্পর্কে সবকিছু ভালোভাবে জানার চেষ্টা করে।
আর একটু খোঁজ খবর করার পর ও জানতে পারে ওদের দেশে পুশকার্ট নামের যে গাড়ি রেসিং প্রতিযোগিতাটা হয়, ববস্লেড রেসিংও সেই একই রকম, কিন্তু ওখানে গাড়ির জায়গায় একটা স্লেড নিয়ে বরফের পাহাড়ের ওপর থেকে নিচে নামতে হয়। এখন সবকিছু জানার পর ডেরেক ঠিক করে নেয় ও নিজের দেশের হয়ে অলিম্পিকে ববস্লেড প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। কিন্তু সমস্যা হলো ওদের দেশে এই ববস্লেড রেসিং এর কোনো টিম ছিল না, তাই এই দেশে কেউই এই রেসিং সম্পর্কে কোনো কিছু ঠিকভাবে জানতো না। আর তাছাড়া এই রেসের জন্য একটা টিমে 4 জন প্লেয়ারের দরকার হয়। সেজন্য সবার আগে ডেরেক নিজের বন্ধু সাংকাকে রাজি করায়। যেহেতু সাংকা বিগত 6 বছর ধরে এই পুশকার্ট রেস জিতে আসছে, তাই এখন ও খুব সহজেই ডেরেকের কথায় রাজি হয়ে যায়। এরপর এরা দুজন মিলে মিস্টার ব্লিটজারের সঙ্গে দেখা করে। ওরা চাইছিল ব্লিটজার যেন এদেরকে ববস্লেড রেসিং এর ট্রেনিং দেয়। আসলে ওরা ব্লিটজারকে নিজেদের কোচ বানাতে চাইছিল, কিন্তু ব্লিটজার কোনোভাবেই ওদেরকে সাহায্য করার জন্য রাজি হচ্ছিলেন না। উনি বলেন, আমি আর কখনোই অলিম্পিকে ফিরে যেতে চাই না, আর তাছাড়া পুরো জামাইকাতে কোথাও বরফ পড়ে না, তোমরা এখানে ববস্লেড রেসিং এর প্র্যাকটিস করবে কিভাবে? আর সবচেয়ে বড় সমস্যা হলো আগামী 3 মাসের মধ্যেই অলিম্পিক শুরু হয়ে যাবে। এইটুকু অল্প সময়ের মধ্যে তোমাদেরকে সম্পূর্ণ একটা নতুন গেমের ট্রেনিং দেওয়া কোনোভাবেই সম্ভব না। এই কথাটা শুনে ডেরিক ওনাকে সেই ছবিটা দেখায় যেখানে উনি আর ডেরিকের বাবা একসাথে ছিলেন। ডেরেক বলে, আপনি তো এই গেমে 2 বার গোল্ড মেডেল জিতেছেন, তাই আপনি চাইলে আমাদেরকে 3 মাসের মধ্যে ট্রেনিং দিতে পারবেন। আর তাছাড়া আপনি আমার বাবাকে নিয়ে একটা টিম তৈরি করতে চেয়েছিলেন, এখন আমি আপনার সেই স্বপ্নটা পূরণ করতে পারি। ব্লিটজার বলে, তোমার বাবা খুবই ভালো একজন রানার ছিলেন, উনি মাত্র 10 সেকেন্ডের মধ্যেই 100 মিটার দৌড়াতে পারতেন। ডেরেক বলে, আমি আমার বাবার থেকেও জোরে দৌড়াই, আমি 9.9 সেকেন্ডে 100 মিটার দৌড়াতে পারি, আপনি শুধু আমাদেরকে একটু ট্রেনিং দিলেই আমরা সবকিছু করতে পারবো। এখন শেষ অবধি ডেরেকের কথা শুনে ব্লিটজার ওদেরকে ট্রেনিং দেওয়ার জন্য রাজি হয়ে যায়, কিন্তু এখনও ওদের টিমে আরো 2 জন লোকের প্রয়োজন ছিল। সেজন্য ওরা ওই দেশের বাকি সমস্ত রানারদেরকে নিয়ে একটা মিটিং শুরু করে, যেখানে মিস্টার ব্লিটজার একটা ভিডিও দেখিয়ে ওদের সবাইকে ববস্লেড রেসিং সম্পর্কে বোঝাচ্ছিলেন। ব্লিটজার বলে, এই রেসটা কিন্তু খুবই বিপজ্জনক, এখানে যদি তোমাদের সাথে কোনো রকম দুর্ঘটনা ঘটে তাহলে তোমাদের শরীরের হাড়গোড়গুলো কিন্তু পুরোপুরি গুঁড়ো হয়ে যেতে পারে, এমনকি তোমরা হয়তো মারাও যেতে পারো। ওনার এই কথা শুনে সমস্ত অ্যাথলিটরা ওখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়, কিন্তু তখনই ওখানে ব্র্যানার আর জুনিয়র নামের সেই 2 জন রেসার চলে আসে, যারা 2 জন কোয়ালিফাইং রেস চলাকালীন ডেরেকের সাথে মাটিতে পড়ে গেছিল। প্রথমের দিকে জুনিয়রকে দেখে বাকি সবাই রেগে গেছিল, কারণ ওর কারণেই বাকি 2 জন রেস থেকে ডিসকোয়ালিফাই হয়ে গেছিল। কিন্তু শেষ অবধি এদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়, কারণ এই ববস্লেড রেসিং এর জন্য এদের টিমে 4 জন লোকের প্রয়োজন ছিল। এখন ওদের টিমে 4 জন সদস্য চলে আসার পর ব্লিটজার ওদেরকে ট্রেনিং দিতে শুরু করে, কিন্তু সমস্যা হলো জামাইকাতে কোথাও বরফ পড়ে না, আর তাছাড়া ববস্লেড প্র্যাকটিস করার জন্য এদের কাছে কোনো রকম ট্র্যাক ছিল না। সেজন্য এখন এরা পুশকার্ট রেসিং এর স্টাইলে ববস্লেড প্র্যাকটিস করতে থাকে। ওরা একটা কাঠের গাড়ির নিচে ছোট ছোট 4টে চাকা লাগিয়ে সেটার সাহায্যেই পাহাড়ের ওপর থেকে গড়াতে গড়াতে নিচে নামতে শুরু করে। যদিও প্রথমের দিকে এই ভাঙাচোরা গাড়িটা চালাতে ওদের খুবই অসুবিধা হচ্ছিল, ওরা বারবার মাটিতে পড়ে যাচ্ছিল, কিন্তু অনেকদিন ধরে চেষ্টা করার পর আর বিভিন্ন রকম ভাবে ট্রেনিং নেওয়ার পর ওরা অবশেষে গাড়ি চালাতে শিখে গেছিল। আর এখন এরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য পুরোপুরি তৈরি হয়ে গেছিল। এখন ব্লিটজার ওদের দেশের স্পোর্টস কমিটির চেয়ারম্যানের কাছে টাকা চাওয়ার জন্য চলে যান, যাতে সেই টাকা দিয়ে উনি নিজের টিমকে নিয়ে অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য কানাডায় যেতে পারেন। কিন্তু সবকিছু শোনার পর স্পোর্টস কমিটির চেয়ারম্যান এদেরকে কোনোভাবেই টাকা দিতে চাইছিলেন না। উনি বলেন, এদের 4 জনের মধ্যে থেকে কেউই আজ অব্দি এই প্রতিযোগিতাটায় অংশগ্রহণ করা তো অনেক দূরের কথা, এটাকে নিজেদের চোখেও দেখেনি। এখন এই অবস্থায় ওরা যদি আমাদের দেশের হয়ে অলিম্পিকে অংশগ্রহণ করে তাহলে ওদের বাজে পারফরমেন্সের জন্য আমাদের দেশের অনেক বদনাম হয়ে যাবে, আর তাছাড়া আমাদের দেশের অর্থনৈতিক অবস্থাও খুব একটা ভালো না, তাই ওদের জন্য আমি কোনো রকম টাকা খরচ করতে পারবো না। এখন দেশের সরকারের কাছ থেকে কোনো রকম টাকা পয়সার সাহায্য না পেয়ে এরা প্রত্যেকেই খুবই হতাশ হয়ে গেছিল, কিন্তু এরা কোনোভাবেই হার মানতে চাইছিল না। তাই এরা ঠিক করে নেয় এখন এরা সবাই নিজেদের মতন করে টাকা জোগাড় করবে। এখন ওরা রাস্তায় দাঁড়িয়ে বিভিন্ন লোকজনের কাছে সাহায্য চাইতে শুরু করে, বিভিন্ন রকম কাজ করে অল্প অল্প করে টাকা জমাতে শুরু করে। এমনকি ডেরেক বিভিন্ন বড় বড় কোম্পানিতে গিয়ে ওদের টিমের স্পন্সরশিপের ব্যাপারে কথা বলে, কিন্তু কেউই ওদেরকে কোনোভাবেই সাহায্য করতে চাইছিল না। উপরন্তু ওদের কথা শোনার পর সবাই ওদের ওপরে হাসতে শুরু করে। সবাই মনে করেছিল ওদের পক্ষে এই কাজটা করা কোনোভাবেই সম্ভব না। এখন অনেক দিন ধরে অনেক রকমভাবে চেষ্টা করার পরেও এরা সবাই শেষ অবধি খুব একটা বেশি টাকা জোগাড় করতে পারে না, যে ঘটনায় এরা প্রত্যেকেই খুবই হতাশ হয়ে গেছিল। এরা মনে করেছিল এদের হয়তো আর কোনোভাবেই অলিম্পিকে যাওয়া হবে না, কিন্তু তখনই এদের মধ্যে থেকে জুনিয়র নামের একটা ছেলে নিজের গাড়ি বিক্রি করে এদেরকে সমস্ত টাকাটা দিয়ে দেয়।
জুনিয়র সেই ছেলেটা ছিল যার ভুলের কারণে ডেরিস আর ব্র্যানারও কোয়ালিফাইং রেসে মাটিতে পড়ে গিয়ে ডিসকোয়ালিফাই হয়ে গেছিল। এখানে জুনিয়রের এত বড় আত্মত্যাগ দেখে এরা প্রত্যেকেই খুবই অবাক হয়ে যায়। এই ঘটনার কিছুদিন পরেই এরা সবাই অলিম্পিকে অংশগ্রহণ করার জন্য কানাডায় পৌঁছে যায়। কিন্তু এখন সমস্যা হলো, এরা সবাই নিজেদের দেশ থেকে এতটা দূরে চলে এসেছিল ঠিকই, কিন্তু এখনো অবধি ওদের কাছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিজেদের কোনো স্লেজ ছিল না। আর এমনকি সেটাকে কেনার মতনও ওদের কাছে কোনো টাকা ছিল না। কিন্তু তা সত্ত্বেও ব্লিৎজার নিজের টিমটাকে জামাইকা দেশের নামে অলিম্পিকে রেজিস্টার করিয়ে দেয়। এই কাজটা করানোর সময় ওই অলিম্পিক অফিসের মধ্যেই ব্লিৎজারের সাথে ওর একটা পুরানো বন্ধুর পরিচয় হয়। এখন ব্লিৎজার ওর বন্ধুকে নিজের সমস্ত সমস্যার কথা খুলে জানায়। ও বলে, এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আমাদের একটা স্লেজ দরকার। এখন তুমি যেভাবেই হোক আমাদেরকে একটা স্লেজ জোগাড় করে দাও। যদিও প্রথমের দিকে ওই লোকটা এই কাজটা করতে চাইছিল না। তখন ব্লিস্টার বলে, ভুলে যেও না, একটা সময় আমি তোমার অনেক উপকার করেছিলাম, তাই আজকে তোমাকে আমায় সাহায্য করতেই হবে। এখন এই কথাটা শুনে শেষ অবধি ওর বন্ধু ওকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এখন উনি এদের জন্য খুবই পুরানো আর ভাঙাচোরা একটা স্লেজের ব্যবস্থা করে দেন। এই স্লেজটা নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা তো অনেক দূরের কথা, এটাকে ঠিকভাবে চালানোও সম্ভব ছিল না। কিন্তু এখন ওদের কাছে আর কোনো উপায় ছিল না, তাই ওদেরকে বাধ্য হয়ে এটা দিয়েই কাজ চালাতে হবে। এরপর এরা সবাই নিজেদের এই ভাঙাচোরা স্লেজটা নিয়ে রেস ট্র্যাকে আসল বরফের ওপরে প্র্যাকটিস করার জন্য চলে যায়। সেখানে বিভিন্ন দেশ থেকে আসা সমস্ত বড় বড় ববস্লেড টিমের সদস্যরা উপস্থিত ছিল, আর তাদের প্রত্যেকের কাছেই অনেক দামি আর আধুনিক স্লেজ ছিল। এখন এদের এই ভাঙাচোরা আর পুরানো স্লেজ দেখে এরা প্রত্যেকেই খুবই অবাক হয়ে যায়। এখানে কেউই বিশ্বাস করতে পারছিল না এই পুরানো আর ভাঙাচোরা স্লেজ নিয়ে এরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাইছে। কিন্তু ওইসব দিকে খুব একটা গুরুত্ব না দিয়ে ডেরেক আর তার টিমমেটরা জীবনে প্রথমবারের জন্য বরফের ওপরে স্লেজ চালানোর জন্য তৈরি হয়ে যায়। এতদিন ধরে এরা সবাই পাহাড়ের ওপরে চাকা লাগানো গাড়ি চালিয়ে এসেছে, তাই এখন বরফের ওপরে স্লেজ চালাতে এদের খুবই অসুবিধা হচ্ছিল। প্রথমের দিকে ওরা ঠিকভাবে বরফের ওপরে দাঁড়াতেও পারছিল না। এমনকি প্রথমবার স্লেজ নিয়ে রেস ট্র্যাকের ওপরে কিছু দূর এগোনোর সাথে সাথেই ওরা সেটা নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে পড়ে যায়। এই ঘটনার পর থেকে ওরা প্রত্যেক দিন ওই রেস ট্র্যাকের ওপরে ঘন্টার পর ঘন্টা প্র্যাকটিস করত। যদিও প্রথমের দিকে এই কাজটা করতে ওদের খুবই অসুবিধা হচ্ছিল। কখনো ওরা স্লেজ উল্টে ট্র্যাকের ওপরেই পড়ে যেত, আবার কখনো ওদের হাত ফসকিয়ে স্লেজ ওদের থেকে অনেকটা সামনে এগিয়ে যেত। এসব কিছু দেখে বাকি সবাই ওদের ওপরে খুবই হাসাহাসি করত। একদিন ওদের এইরকম একটা পড়ে যাওয়া অবস্থার ছবি ওদের দেশের খবরের কাগজে ছাপানো হয়। যে ছবিটা দেখে জুনিয়রের বাবা খুবই রেগে গেছিলেন। আসলে বাড়ি থেকে আসার সময় জুনিয়র ওর বাবাকে মিথ্যে কথা বলেছিল। ও বলেছিল ও চাকরি করার জন্য মায়ামি যাচ্ছে, কিন্তু এখন এই খবরের কাগজের ছবি দেখে ওর বাবা সমস্ত সত্যিটা জানতে পারেন। আর এখন উনি জুনিয়রের ওপরে খুবই রেগে গেছিলেন। এখন উনি জুনিয়রকে একটা চিঠি লিখে তাড়াতাড়ি করে ওকে দেশে ফিরে আসতে বলেন। এদিকে নিজের বাবা চিঠি পাওয়ার পর জুনিয়র খুবই হতাশ হয়ে গেছিল। ও কোনোভাবেই নিজের দলকে এখানে একা ফেলে রেখে দেশে ফিরে যেতে চাইছিল না। এই ঘটনার কিছুদিন পর একদিন সন্ধ্যাবেলায় জুনিয়র, ড্রেক আর ওদের বাকি সমস্ত টিম মেম্বাররা একটা বারে বসেছিল। সেখানে অন্যান্য অনেক দেশ থেকে আসা বেশ কিছু ববস্লেড টিমের প্লেয়াররা ছিল। এখন ওদের মধ্যে থেকেই একজন জুনিয়র আর তার টিমকে বিভিন্ন রকম উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। ওরা বলে, অলিম্পিকে হেরে গিয়ে নিজেদের দেশের মান সম্মান না ডুবিয়ে তোমরা এখনই এখান থেকে নিজেদের বাড়ি ফিরে যাও। এই কথা শুনে জুনিয়র, ড্রেক আর ওর টিমমেটরা খুবই রেগে গেছিল। এখন ওদের দুই টিমের মধ্যেই একটা ঝামেলা আর হাতাহাতি শুরু হয়ে যায়। পরবর্তীকালে ব্লিৎজার এই খবরটা জানার পর খুবই রেগে গেছিল। ও বলে, এখানে কেউই আমাদেরকে পছন্দ করে না, সবাই চায় আমরা যেন এখান থেকে হেরে নিজেদের দেশে ফিরে যাই, কিন্তু আমরা এদের সবাইকে ভুল প্রমাণ করব, আর তার জন্য আমাদেরকে প্রত্যেক দিন আরো অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। এই ঘটনার পর থেকে ওরা আরো অনেক কঠিন পরিশ্রম করতে শুরু করে। এখন ওরা সারাদিন ধরে অনেক নতুন নতুন পদ্ধতিতে ট্রেনিং করত। একটা সময় ওরা ঠিকভাবে বরফের ওপরে দাঁড়াতে পারত না, কিন্তু এখন অতিরিক্ত প্র্যাকটিস করার কারণে এরা বরফের ওপরে দৌড়াতে শিখে গেছিল। এমনকি এখন এরা নিজেদের স্লেজটাকেও ঠিকভাবে চালাতে শিখে গেছিল। এই ঘটনার কিছুদিন পর অলিম্পিকের কোয়ালিফাইং রাউন্ড শুরু হয়ে যায়। এখানে সমস্ত টিমকে মাত্র 1 মিনিটের মধ্যে তাদের স্লেজ নিয়ে ওই রেস ট্র্যাকটা কমপ্লিট করতে হবে, আর যারা এই কাজটা করতে পারবে না তাদেরকে এখান থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এখন এরা 4 জন পুরোপুরি তৈরি হয়ে নিজেদের দেশের জার্সি পরে নিজেদের সেই পুরানো ভাঙাচোরা স্লেজ নিয়ে এই প্রতিযোগিতার জন্য তৈরি হয়ে যায়। প্রথমের দিকে সবাই মনে করেছিল এরা হয়তো এই কাজটা করতে পারবে না, কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ওরা মাত্র 1 মিনিটের মধ্যেই ওই ল্যাবটা কমপ্লিট করে দেয়, যার মানে এখন এরা অলিম্পিকের জন্য কোয়ালিফাই করে গেছিল। এখন ওরা খুবই আনন্দ করে এই বিশেষ মুহূর্তটা উপভোগ করতে শুরু করে।
কিন্তু তখনই ওদেরকে অলিম্পিক কমিটির তরফ থেকে একটা চিঠি পাঠানো হয়। সেই চিঠিতে লেখা ছিল ওদেরকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়েছে, যার মানে এখন ওরা আর অলিম্পিকে অংশগ্রহণ করতে পারবে না। এই ঘটনায় এরা প্রত্যেকেই খুবই অবাক হয়ে গেছিল। এখন ব্লিটজার খুবই রেগে গিয়ে এই বিষয়টা নিয়ে অলিম্পিক কমিটির বড় বড় অফিসারদের সঙ্গে কথা বলার জন্য চলে যায়। এখানেই সমস্ত অফিসারদের মধ্যে কার্ট নামের একজন বড় অফিসার ছিলেন। আর কার্ট আজ থেকে বহু বছর আগে ব্লিটজারের কোচ ছিল। ওনার কাছ থেকে ট্রেনিং নিয়েই ব্লিটজার পরপর দুবার অলিম্পিকে সোনা জিতেছিল। কিন্তু পরপর দুবার অলিম্পিকে জেতার পর ব্লিটজার নিজের স্লেজের সামনের দিকে বেশ কিছুটা ওজন বাড়িয়ে ওখানে চিটিং করার চেষ্টা করে, যদিও পরবর্তীকালে ও ধরা পড়ে যায়। আর সেজন্য ওকে সারা জীবনের মতন অলিম্পিক থেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়। আর এই ঘটনার পর থেকেই কার্ট ব্লিটজারের ওপরে খুবই রেগে গেছিল, কারণ ব্লিটজারের এই কাজের জন্য ওনাকে অনেক অপমানিত হতে হয়েছিল। এখন ব্লিটজার ওনাকে বলে, আপনার রাগটা আমার ওপরে। আজ থেকে বহু বছর আগে অলিম্পিকে চিটিং করে আমি খুবই অন্যায় করেছিলাম। ওটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। আমার ওই ভুলের জন্য আমার পুরো পরিবারকে, আমার দেশকে, আমাকে, এমনকি আমার কোচ মানে আপনাকেও অনেক অপমানিত হতে হয়েছিল। আমি জানি আমি আপনার অপরাধী, তাই আপনার যদি শাস্তি দিতে হয় তাহলে আপনি আমাকে দেন, কিন্তু দয়া করে ওই নিরীহ ছেলেগুলোর কোনো ক্ষতি করবেন না। ওরা সৎ পথে অনেক কঠিন পরিশ্রম করে নিজেদের ক্ষমতায় অলিম্পিকে জায়গা করে নিয়েছে। দয়া করে আমার ভুলের জন্য ওদেরকে কোনো রকম শাস্তি দেবেন না। এই কথাগুলো শুনে এখন কার্ট সবকিছু ভালোভাবেই বুঝতে পারেন। সেজন্য এই ঘটনার কিছুক্ষণ পর এদের সবাইকে আবার অলিম্পিকে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। এই ঘটনার কিছুদিন পর ওদের ফাইনাল রেস শুরু হওয়ার সময় চলে আসে। কিন্তু রেস শুরু হওয়ার আগের দিন জুনিয়রের বাবা ওর সঙ্গে দেখা করার জন্য চলে আসে। উনি জুনিয়রের উপরে খুবই রেগেছিলেন। উনি বলেন, আমি তোমাকে এত টাকা খরচ করে এত দামি স্কুলে আর কলেজে পড়িয়েছি, এমনকি বহু কষ্ট করে তোমাকে একটা বড় কোম্পানিতে চাকরির ব্যবস্থাও করে দিয়েছি, কিন্তু তুমি আমাকে মিথ্যে কথা বলে এখানে এসে এইভাবে সময় নষ্ট করছো। আমার অতিরিক্ত ভালোবাসা আর টাকা পয়সার জন্য তুমি বিগড়ে গেছো। তুমি এখনই নিজের জামা কাপড় গুছিয়ে নাও, আমি তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছি। তখন জুনিয়র বলে, আপনি আমাকে একটুও ভরসা করতে পারেন না, তাই আপনার মনে হচ্ছে আমি এখানে সময় নষ্ট করছি, কিন্তু আমার টিমমেটরা আর আমার কোচ আমার ওপরে অনেক ভরসা করে, আর আমাদের বিশ্বাস আমরা এই অলিম্পিকে নিজেদের দেশের জন্য মেডেল জিতব। তাই অলিম্পিক শেষ না হওয়া অবধি আমি নিজের টিমমেটদেরকে রেখে এখান থেকে কোথাও যাব না। এই ঘটনার কিছুদিন পর এদের গেমের ফাইনাল রেস শুরু হয়ে যায়, কিন্তু ওদের এই রেসটা 3 দিন ধরে হবে। প্রতিটা টিমকে প্রত্যেক দিন ওই ট্র্যাকের ওপর দিয়ে একবার করে স্লেজ চালাতে হবে। আর এইভাবে 3 দিন ধরে যারা সবচেয়ে কম সময়ের মধ্যে ওই ল্যাপটা পূরণ করতে পারবে তারা এই রেসটা জিতবে। এখন ব্লিটজার আর তার টিম ফাইনাল রেসের জন্য তৈরি হয়ে যায়। এরা ছিল জামাইকা দেশের প্রথম ববস্লেড টিম যারা অলিম্পিকে অংশগ্রহণ করার সুযোগ পেয়েছিল। এদিকে রেস শুরু হওয়ার সাথে সাথে ওদের দেশের সমস্ত মানুষ টিভিতে এই প্রতিযোগিতাটা দেখছিল। সবাই ওদের উপরে অনেক আশা করেছিল, কিন্তু প্রথম দিনের রেসে এদের প্রত্যেকের পারফরমেন্স খুবই খারাপ ছিল, যে কারণে সেই দিন ওরা সবচেয়ে বেশি সময় নিয়ে ওই ল্যাপটা পূরণ করে, যার মানে সেই দিনের প্রতিযোগিতায় ওরা একদম লাস্ট হয়েছিল। এই ঘটনায় এরা প্রত্যেকেই খুবই হতাশ হয়ে গেছিল। আসলে আজ এরা অন্যান্য বড় বড় দেশের প্রতিযোগীদেরকে কপি করার চেষ্টা করছিল। এখন নিজেদের এই ভুলটা বুঝতে পারার পর সাঙ্কা বলে, এর পরের দিন থেকে আমরা আর কাউকেই কপি করব না, আমরা নিজেদের মতন করেই এই রেসে অংশগ্রহণ করব। আমরা এত বছর ধরে জামাইকাতে যেভাবে পুশকার্ট গাড়ি চালিয়ে এসেছি, এর পরের দিন থেকে আমরা সেভাবেই এই স্লেজটা চালাবো। এই কথা শুনে বাকি সবাই সাঙ্কার কথায় রাজি হয়ে যায়, আর কথা মতন এর পরের দিনের রেসে এরা সবাই ঠিক তেমনটাই করে। আজ এরা খুবই আত্মবিশ্বাসের সাথে নিজেদের মতন করে এই স্লেজটা চালিয়েছিল, যার ফলে আজকে ওরা খুবই ভালো পারফর্ম করে, আর এখন ওরা লাস্ট থেকে 8 নম্বর পজিশনে চলে আসে। এই ঘটনায় অলিম্পিকের অর্গানাইজারদের থেকে শুরু করে অন্যান্য টিমের প্লেয়ার, এমনকি সমস্ত দর্শকরা প্রত্যেকেই খুবই অবাক হয়ে গেছিল। কেউই বুঝতে পারিনি এদের এই ভাঙাচোরা স্লেজটাকে এরা এত ভালোভাবে চালাতে পারবে। এর পরের দিন ওদের লাস্ট রেস শুরু হয়ে যায়। রেস শুরু হওয়ার আগে ড্রেক ব্লিটজারকে প্রশ্ন করে, আপনি তো ববস্লেড রেসিং এ খুবই ভালো ছিলেন, তাহলে আপনি প্রতিযোগিতার আগে চিটিং করেছিলেন কেন? ব্লিটজার বলে, পরপর দুবার অলিম্পিকে সোনা জেতার পর থেকেই আমার জেতার একটা নেশা লেগে গেছিল। তখন আমি আর কোনোভাবেই হারতে চাইছিলাম না, আর ওই জেতার নেশায় আমি নিজের জীবনের সবথেকে বড় ভুলটা করেছিলাম। সেজন্য আমি চাই তোমরা জেতার কথা না ভেবে এই রেসটাকে মন থেকে ভালোভাবে খেলো। এর কিছুক্ষণ পর ওদের 3 নম্বর মানে ফাইনাল রেস শুরু হয়ে যায়। এখন পৃথিবীর সমস্ত মানুষ ওদের এই রেসটা দেখার জন্য অধীর আগ্রহে বসেছিল। আগের দিন অত ভালো পারফর্ম করার পর এখন সবাই ওদেরকে সাপোর্ট করতে শুরু করেছিল।
একটা সময় যে মানুষগুলো ওদেরকে নিয়ে হাসাহাসি করেছিল, যারা ওদেরকে কোনোভাবেই সাহায্য করতে চায়নি আর ওদের উপরে কোনো রকমের বিশ্বাস করেনি, আজ তারাই এদেরকে নিয়ে মনে মনে খুবই গর্ব করতে শুরু করে। এমনকি জামাইকার স্পোর্টস কমিটির চেয়ারম্যানও টিভির সামনে বসে এদের রেসটা দেখতে শুরু করে দেন। আর উনি খুবই গর্বের সঙ্গে বলেন, এটা আমাদের দেশের টিম, আমি চাই আজকে যেন এরাই জেতে। এর কিছুক্ষণের মধ্যেই এদের রেস শুরু হয়ে যায়। আজ এরা সবাই আগের দিনের থেকেও আরো অনেক ভালো পারফর্ম করছিল, কিন্তু অতিরিক্ত জোরে চলার কারণে ওদের স্লেজের একটা ব্লেড খুলে বাইরে বেরিয়ে আসে। আসলে যেহেতু ওদের স্লেজটা খুবই পুরানো আর ভাঙাচোরা ছিল, তাই অতিরিক্ত জোরে চলার কারণে ফিনিশিং লাইনের একটু আগেই ওদের স্লেজটা ভেঙে ওরা উল্টে মাটিতে পড়ে যায়। এই ঘটনায় ওখানে থাকা প্রত্যেকটা মানুষ খুবই অবাক হয়ে গেছিল, কিন্তু দেখা যায় সৌভাগ্যবশত এই দুর্ঘটনায় ওদের 4 জনের কোনো ক্ষতি হয়নি। এখন ভেঙে যাওয়ার কারণে ওদের স্লেজটাকে আর সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব ছিল না, কিন্তু এরা সবাই যেভাবেই হোক এই রেসটাকে শেষ করতে চাইছিল। সেজন্য এখন এরা নিজেদের এই বিশাল ভারী স্লেজটাকে কাঁধে তুলে আস্তে আস্তে হেঁটে হেঁটে ফিনিশ লাইনের দিকে এগোতে শুরু করে। এই দৃশ্য দেখে ওখানে থাকা প্রত্যেকটা মানুষ খুবই অবাক হয়ে গেছিল। কেউ কল্পনা করতে পারেনি এদের মধ্যে এতটা স্পোর্টসম্যানশিপ আছে। ওরা হার জিতের কথা চিন্তা না করে সত্যিকারের খেলোয়াড়ের মতন এই খেলাটাকে সম্মান করে সেটাকে শেষ করার চেষ্টা করছিল। এখন এই দৃশ্যটা দেখে ওখানে থাকা প্রত্যেকটা মানুষ জোরে জোরে চিৎকার করে হাততালি দিয়ে ওদেরকে উৎসাহ দিতে শুরু করে। আজকে ওদের এই কাজের জন্য পুরো পৃথিবী জুড়ে ওদের আর ওদের দেশের সম্মান অনেক বেড়ে গেছিল। এখন রেস শেষ হওয়ার পর ব্লিটজার ওর পুরো টিমকে জড়িয়ে ধরে। তখনই একজন সাংবাদিক ওদের এই ছবিটা তুলে জামাইকার খবরের কাগজে ছাপিয়ে দেয়। পরবর্তীকালে এই ছবিটাকে জামাইকার স্পোর্টস কমিটির চেয়ারম্যান নিজের অফিসে টাঙিয়ে রাখেন। একটা সময় এই চেয়ারম্যান ওদেরকে অলিম্পিকে যাওয়ার জন্য কোনো রকম টাকা দিয়ে সাহায্য করতে চাইছিলেন না, কিন্তু আজকে সেই মানুষটাই ওদের ছবি নিজেদের অফিসে টাঙিয়ে রেখেছেন। আর এই অফিসে শুধুমাত্র সেই সমস্ত মানুষদের ছবি থাকে যারা নিজেদের দেশের নাম কোনো না কোনো রকমভাবে উজ্জ্বল করেছে। এরপর সবশেষে আমাদেরকে দেখানো হয় এরা যখন অলিম্পিক শেষ করে নিজেদের দেশে ফিরে আসে, তখন এদেরকে অনেক সম্মান আর ভালোবাসার সাথে স্বাগত জানানো হয়। এমনকি 4 বছর পরে এরা যখন পরবর্তী অলিম্পিকে অংশগ্রহণ করে, সেখানেও সবাই এদেরকে অনেক সম্মানের চোখে দেখে, যে সম্মানটা ওরা প্রথমবার পায়নি। আর এই ঘটনার সাথে সাথে এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।